আজকে আপনাদের আমি একটা সত্য বাস্তব ঘটনা শেয়ার করছি। তো ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে আপনারা রাতের বেলায় বাড়ির বাইরে যেতে ভয় পাবেন। তাহলে ঘটনাটি শুরু করা যাক। নীলির কথা শুনে আমি খানিকটা হেসে দিলাম। বললাম, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার ভয় করছে? নীলি কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল। জানালার ওপাশটা বেশ অন্ধকার। আমি নীলির চেহারা পরিষ্কার বুঝতে পারছি না, তবে কেন জানি মনে হলো ও গভীর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ একটা বিস্ময় কাজ করছে। কে বলে যে কেবল মানুষেরাই বিস্মিত হতে পারে? অশরীরীরাও যে বিস্মিত হতে পারে তা নীলির চেহারা না দেখলে আমি ঠিক মতো বুঝতে পারতাম না। নীলি জানালা ভেদ করে আমার ঘরে চলে এলো, যেমন করে আমরা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকি ঠিক সেভাবে। ব্যাপারটা এমন যেন খুব স্বাভাবিক একটা ঘটনা, অন্য কেউ হলে এতক্ষণে মনে হয় চিৎকার চেঁচামেচি করে কানের পর্দা ফাটিয়ে ফেলত। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। তবে এই সামলে নেওয়াটা এমনি এমনি হয়নি। এখানে ভাড়ায় এসেছি, খুব বেশি দিন হয় নাই। প্রথমেই যখন এখানে ভাড়ায় আসি ঘর ভাড়া শুনে একটু অবাকই হয়েছিলাম। তার উপর আমি ব্যাচেলার জেনেও আমাকে যখন ভাড়া দিতে রাজি হয়ে গেল তখন আসলেই একটু অবাক না হয়ে পারলাম না। এমন ফ্যামিলি বাসায় সহজে বাড়ির মালিকেরা ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চায় না। অন্য সব ফ্লোরগুলো ভাড়া দেওয়া, কেবল এই ফ্লোরে কেউ নেই। তখন অবশ্য কোনো প্রকার সন্দেহ হয় নাই। আমি নিশ্চিন্তে উঠে গেলাম। সব থেকে বড় সুবিধা হলো আমার অফিস থেকে বাসাটা থেকে একদম কাছে। হেঁটে যাওয়ার দূরত্বে কদিন ভালোই কাটছিল। কেবল সমস্যা ছিল যে রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো যে প্রচণ্ড গরম ছিল বাইরে, কিন্তু আমি এসি চালু না করেও ঠান্ডার আরাম পেতাম। আরেকটা ব্যাপার যে বাড়ির মালিক প্রতিদিন সকালে এসে আমার খোঁজ খবর নিয়ে যেত, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা আমি ভালো আছি কিনা। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পেতাম। তবে আমি যখন বলতাম কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হতো যেন বুকের উপর থেকে 10 মনের একটা পাথর সরে গেল। আমার তারপর থেকেই খানিকটা সন্দেহ তৈরি হলো। এখন সন্দেহ তৈরি হলেই তো বাড়ির মালিকের কাছে গিয়ে বলা যায় না যে আঙ্কেল, আপনার বাড়িতে কি কোনো ভূত আছে? আর জানতে চাইলেই উনি কেনই বা বলবেন? তার উপরে বাড়ি থেকে চলে যেতে বলতে পারেন। আমি কেন এত চমৎকার জায়গা ছাড়ব? তবে একদিন পাড়ার দোকানের কাছে জানতে চাইলাম। প্রথমে তো ব্যাটা বলতেই চায় না। তবে আমি ওই ফ্ল্যাটে 2 সপ্তাহের উপরে আছি এবং নিশ্চিন্তে আছি দেখে দোকানদার বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর গলা নিচ করে যা বলল তার সারমর্ম হলো, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। মেয়েটা নাকি ওখানে মারা গিয়েছিল। মেয়েটার নাম ছিল নীলি। এর আগে ওই ফ্ল্যাটে কেউ নাকি 1 সপ্তাহের বেশি থাকতেই পারে নাই। আমি সপ্তাহ 2 কিভাবে আছি এই নিয়ে তার বিস্ময়ের শেষ নাই। আমি হেসে উড়িয়ে দিলাম। এরপর আমি সদাইপাতি কিনে নিয়ে হাজির হলাম বাসায়। বাসায় আসার পরেই আমি ব্যাপারগুলো একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দেই, নিজের মনে মনে একটু কিছু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। আসলেই কিছু একটা আছে এই বাসায়, বিশেষ করে ঠান্ডার বিষয়। তাছাড়া আরেকটা ব্যাপার আমি আগে লক্ষ্য করিনি, তবে লক্ষ্য করা দরকার ছিল মনে হচ্ছে। আমি এমনিতেও বাইরেই খাওয়া দাওয়া করি, তবে মাঝে মাঝে চরম ক্ষুধার মুহূর্তে যখন বাইরে যেতে ইচ্ছে করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নিই। এই 2 সপ্তাহে দুবারের মতো এমন হয়েছে। রাতের বেলা যখন ক্ষুধা লেগেছিল তখন একবার বোম্বাই টোস্ট আর খিচুড়ি রেঁধেছিলাম। সেগুলোর বাসন আমি আধোয়া অবস্থায় রেখেছিলাম সকালে পরিষ্কার করব বলে। সকালে অফিসে চলে যাওয়ার ফলে আর করা হয় নাই। কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। পরে আমার মনে হয়েছিল আমিই হয়তো সেগুলো পরিষ্কার করে রেখেছি। আমার মনে নেই। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। যদি ভয় দেখত তাহলে এত দিন সমানে চলে আসতো। নীলিকে দেখি আরও সপ্তাহখানেক পরে। আমি অফিস থেকে ফিরে এসেছি সবে মাত্র। সেদিন কাজের খুব চাপ ছিল। বাসায় আসতে আসতেই রাত প্রায় 10টা। ঘরে ঢুকে আমার শরীর যেন আর চলছিল না। দরজা থেকে জামা কাপড় খুলতে শুরু করলাম। আমার লক্ষ্য কেবল বিছানা। আগে ঘণ্টাখানেক ঘুমানোর ইচ্ছে, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। খেয়ে এসেছি, সুতরাং কোনো চিন্তা নেই। আমি জুতা মোজা খুলে খুলে এদিক ওদিক ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগুচ্ছি, তখনই পেছন থেকে ঠান্ডা মিহি কণ্ঠে একজন বলে উঠল, এত অগোছালো কেন আপনি? আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। একেবারে যেন চুপ হয়ে দাঁড়িয়ে গেলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা যেন কাঁপছে।
আমার হয়তো প্রথমে ভাবা দরকার ছিল যে অন্য কেউ আমার ঘরে ঢুকেছে, কিন্তু কণ্ঠটিতে এমন কিছু ছিল যে আমার পুরো শরীর কেঁপে উঠল। ঘরের তাপমাত্রা ততক্ষণে অনেক নেমে এসেছে, আমার খানিকটা শীত শীত করতে লাগলো। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম যে এটা আমার কোনো ক্ষতি করবে না, এইটা একটা ভালো ভূত, ভালো পেতনি, সুইট পেতনি। খুব বেশি কাজ হচ্ছিল না। প্রবল ইচ্ছে করছিল সামনের ঘরের দিকে দরজা বন্ধ করে দেই, কিন্তু ইচ্ছেটা দমন করলাম। অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকানোর প্রস্তুতি নিলাম। আমি ঘুরে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই, তবে আমার ছোড়া জামা কাপড় আর জুতা মোজাগুলো গোছানো রয়েছে। আমার মনে হলো মেয়েটা চলে গেছে, কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এরপর মেয়েটার অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার, প্রত্যেকবার আমার অগোছালো তার জন্য মৃদু শাসন। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর ভয় লাগছে না মোটেই। গতকালকে আমি অফিস যাওয়ার আগে একটা ছোট্ট নোট লিখে রেখে গেলাম আমার অগোছালো শার্টের উপর। আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। মানুষজন শুনলে কি ভাববে কে জানে। অফিস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না, তবে আমার শার্টখানা ঠিকই গোছানো ছিল। রাতের ঘুমাতে যাবার আগে জানলার দিকে তাকিয়েছি, তখনই একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে বুকের ভেতরে ধক করে উঠলেও নিজেকে সামলে নিলাম। পরক্ষণেই নিজেই এগিয়ে গেলাম সামনে। ছায়াটা তখনও জানলার ওপাশেই রয়েছে, চুপচাপ। আমি আগে গিয়ে জানতে চাইলাম, তুমি কি এসেছ? তখনই নীলি জানতে চাইল কথাটা। ঘরের আলোতে মেয়েটা যখন এলো, আমি খানিকটা অবাক হয়ে লক্ষ্য করলাম বহুদিন আমি এত সুন্দর মুখ দেখিনি। আমি কিছুটা সময় কোনো কথা বলতে পারলাম না, কেবল চেয়ে রইলাম। নীলি বলল, কি পেতনির চেহারা দেখে খুব পছন্দ হয়েছে, বলেই খুব জোরে হাসতে লাগলো। আমি বললাম, বিশ্বাস হচ্ছে না। আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয় শাক চুন্নি আর পেতনি বিষয়ে, তা দেখি পুরাই উল্টা। তখন নীলি আমার দিকে তাকিয়ে বলল, তুমি বেশ সাহসী দেখছি তো। এর আগে মানুষগুলো বেশ ভীতু ছিল। যাক, ভালোই হলো, তোমার সাথে টুকটাক কথা বলা যাবে, আর তুমি চাইলে প্রেমও করতে পারো। এরপর আমি বললাম, আচ্ছা তাই? সুন্দরী পেতনির সাথে প্রেম করার সুবিধা কি? পেতনির বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে পারবে না, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। এই কথাটা বলার পরই দেখলাম নীলির মুখটা কেবল মলিন হয়ে গেল। এরপর নীলি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই। সে কি কোথায় যাবে? আমার কথায় কষ্ট পেলে নাকি? না ঠিক আছে, না ঠিক নেই, আমাকে বলো তারপর যাবে। নিজের কণ্ঠ শুনে নিজেই অবাক হয়ে গেলাম। আমি একটা অশরীরীর সাথে আর্গুমেন্ট করতেছি। আমার বলার ধরনই কি না জানি না, নীলি আবারও হেসে ফেলল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোমরা যা মনে করো আমরা কিন্তু আসলে এতটা ফ্রি না। তোমাদের যেমন নিজেদের জগৎ আছে, ঠিক আমাদেরও নিজেদের জগৎ আছে। আমাদের সেখানেও থাকতে হয়। তাহলে আমাদের জগৎ আসলে যাদের মৃত্যু স্বাভাবিক হয় তাদের সাথে এই জগতের একটা সংযোগ স্থাপন হয়ে যায়। চাইলেও আমরা এখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারি না, বুঝছো? ইচ্ছে করে থাকি না। এখন যাই। নীলির অনেক কিছুই জানা হলো না, তবে মেয়েটা আবার আসবে, তখন ওর সাথে চুটিয়ে আড্ডা দেওয়া যাবে। এরপর নীলি যেভাবে জানালা ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। আমি নিজের বিছানার দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য। পরের দিন নীলি আবারও এলো। এরপর আমি নীলিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের পৃথিবীটা কেমন? নীলি কি যেন ভাবল, তারপর বলল, কিভাবে বলবো? আচ্ছা শুনো, তোমাকে একটা কথা বলি, ভালো করে বললে। আমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা তোমাদের মতোই। বলতে পারো একটা পৃথিবীর প্যারালাল ওয়ার্ল্ড থাকে না, ঠিক তেমন। বুঝলাম না। ইদানিং বাসায় এসে আমার একমাত্র কাজ হচ্ছে নীলির সাথে কথা বলা। মেয়েটিও ঠিক যেন আমার জন্য অপেক্ষা করে। আমি বাসায় আসলে দেখতে পাই আমার জন্য বাথরুমে গরম পানি অপেক্ষা করছে। আমি গোসল করেই টের পাই আমার ঘরের তাপমাত্রা কেমন ঠান্ডা হয়ে গেছে। আমার বুঝতে কষ্ট হয় না নীলি চলে এসেছে। আগে তো আমরা কেবল আমার শোবার ঘরেই কথা বলতাম, এখন ঘরের সব জায়গায় আমাদের দুজনের একসাথে চলাচল। টিভি দেখতে দেখতে কিংবা কারণ করে চলে গেলে বারান্দায় বসে আমাদের কথা চলে। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা অশরীরীর সাথে আমি কিভাবে এত কথা বলি, কেমনে করে বলি। আরেকটা জিনিস যেটা হয়েছে, নীলি এখন থেকে আসার সময় সাথে করে কি যেন একটা নিয়ে আসে। আমরা যেমন ম্যাঙ্গো জুস খাই ঠিক তেমনি প্যাক করা থাকে। তার গায়ে অদ্ভুত ভাষা কি যেন লেখা। ওর কাছে জানতে চাইছিলাম যে এই জিনিসটা কি। ও বলল যে ওদের ওখানকার একটা খাবার লুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমরা যেমন পাইপ ঢুকিয়ে জুস খাই, এইতেও ঠিক অমন পাইপ ঢুকিয়ে খেতে শুরু করলাম।
সত্যি বলতে কি, এমন অদ্ভুত স্বাদের জিনিস আমি এর আগে কোনো দিন খাই নাই। এরপর থেকে নীলি প্রতিদিন নিয়ে আসতো, বলতে গেলে আমি ওকে নিয়ে আসতে বলতাম। আর সাথে সাথে আমাদের আড্ডা তো চলতই। এরপর নীলি আমাকে বোঝানোর জন্য হাতটা তুলল। তারপর মাথায় কি যেন একটু চুলকালো। তারপর বলতে শুরু করলো, দেখো, আমাদের আর তোমাদের পৃথিবীটা কিন্তু অনেকটা একই রকম। যখন কেউ একজন তার দেহ থেকে মুক্ত হয়ে যায়, তখনই সে আমাদের পৃথিবীতে প্রবেশ করে কিংবা প্রবেশ করার পথ খুঁজে পায়। বলা চলে তার ভিতর সেই প্রবেশের পাওয়ারটা চলে আসে। এবং সত্যি কথা কি, যদি একবার সেই এই পৃথিবীতে প্রবেশ করে ফেলে, তাহলে তাদের আর অন্য কিছু মনে থাকে না। আমি বললাম, তাহলে তোমরা আবার এই পৃথিবীতে কেন? আগে একদিন বলেছিলাম, মনে নেই? আসলে যারা একটু অপঘাতে পড়ে তারা সহজে এই পৃথিবীর মায়া ঠিক মতো ছাড়তে পারে না, তাদের পরিত্রাণটা ঠিক মতো হয় না, তাই দুই পৃথিবীর মধ্যে তাদের বিচরণ চলে। বুঝেছ? এই বলে নীলি চলে গেল। পরের দিন বাড়ির মালিক এসে আমাকে জিজ্ঞেস করল, বাবা, তোমার শরীর ঠিক আছে তো? আমি বাড়িওয়ালার দিকে আরও ভালো করে তাকাই। ভেবেছিলাম উনি হয়তো আমার খোঁজ নেওয়া বন্ধ করে দিবেন, বিশেষ করে যখন দেখবেন যে আমি ঠিক ভয় টয় পাচ্ছি না। তার উপরে উনার বাড়ি ছাড়ার কোনো নামও নিচ্ছি না। কিন্তু আমার ধারণা খানিকটা ভুল প্রমাণিত করে দিয়ে বাড়িওয়ালা আমার খোঁজ খবর নিয়মিত করতে লাগলো। একদিন তো আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন যে, তোমার শরীর ভালো তো? জি আঙ্কেল, ভালো। রাতে ঘুম হয় ভালো? আমি বললাম, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমার কথা শুনে বাড়িওয়ালার মনে হয় ঠিক পছন্দ হলো না। তিনি ঠিক বিশ্বাসও করলেন না মনে হয়। অন্তত তার চোখ দেখে তো তাই মনে হলো আমার। তিনি আর কিছু জানতে চাইলেন না। তবে একটা ব্যাপার আমার নিজের কাছেও কেমন যেন লাগলো। ইদানিং সবাই বলছে আমার শরীর নাকি খারাপ হয়ে যাচ্ছে। কারণটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না। চোখের নিচে কালি আর গালের হাড় কেমন যেন বসে যাচ্ছে। কেন যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, এদিকে নীলির সাথে আমার সম্পর্কের যেন আরও একটু ধাপ এগিয়ে গিয়েছে। ও বলতে গেলে আমার ঘরের সব কাজকর্ম করে, আমাকে কিছু করতে হয় না। সব কিছু সঠিক জায়গায় রেখে দেয়, আর প্রতিদিনের সেই অদ্ভুত জুস তো আসেই। আমি বেশ ভালো আছি। মাঝে মাঝে মনে হয় এমন একটা লক্ষ্মী বউ যদি আমার থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমি কেবল এই কথাটা চিন্তা করেছি, ঠিক সেদিনই ও কথাটা আমাকে বলল, সাথে অনেকটাই দুঃখ করল। যদি সে বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার বউ হতো। এমন সময় ও আমাকে অদ্ভুত একটা প্রস্তাব দিল, যা শুনে আমি খুব বেশি অবাক হলাম। কেবল অবাকই না, বিস্মিত হয়ে বললাম, এটা কি সম্ভব? নীলি বলল, হ্যাঁ সম্ভব, যদি তুমি চাও। আসলেই চাও কি না সেটাই হলো ব্যাপার। আমি কেবল বললাম, চাই, অবশ্যই চাই। আমার কেন জানি মনে হলো নীলি আমার কথা শুনে খুব বেশি খুশি হলো। প্রস্তাবটা এরকম যে ওর পক্ষে তো আমার পৃথিবীতে আগের মতো আসা সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে নাকি ওর পৃথিবীতে যাওয়া সম্ভব, এবং ওর মতো করে, তবে সাময়িক সময়ের জন্য। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে কাজটা করব। ও কেবল আমাকে বুঝিয়ে দিল, ওর আর আমার ভিতরে পার্থক্য হচ্ছে আমার শরীরটা। এখন কাজটা হবে আমার আত্মাটাকে আমার শরীর থেকে আলাদা করার। যদি আলাদা করতে পারি তাহলেই নাকি সম্ভব। নীলি আমাকে যা বলল তার অর্থ হচ্ছে মানুষের আত্মাটা শরীরের সাথে আটকে থাকে কেবলমাত্র মনের জোরের কারণে। মন নাকি অবচেতনভাবেই জোর খাটিয়ে নিজেকে শরীরের ভেতরে আটকে থাকে। এখন আমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে, যাতে করে আমি যেন আমার আত্মাকে বের করতে হবে। তারপর শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাবে। আমি প্রতিদিন ঘুমানোর আগে খুব করে চেষ্টা করতে লাগলাম। এভাবে আমি সপ্তাহ খানিক চেষ্টা করেও যখন কোনো লাভ হলো না, ওই দিন নীলিকে চোখের পানি আটকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। অনেক কষ্টে সে আমাকে কেবল বলল বেঁচে থাকতে, তার কোনো ইচ্ছে পূরণ হয়নি, মরে গিয়েও হবে না। কেন জানি না ওর কান্না মিশ্রিত চেহারা আমার সহ্য হলো না। নিজের উপর খুব রাগ হলো। ঠিক ওই দিনই কিছু একটা হলো। ঠিক রাত ৩টার দিকে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠেই দেখি চারিপাশে কেমন আবছায়া আলোর মতো কিছু একটা খেলা করছে। কিন্তু আমি যতদূর খেয়াল ছিল, আমার ঘরটাতে কোনো সময়ে পুরোপুরি অন্ধকার হয় না। আশেপাশের ঘরের আলো এসে ঘরে একটা আলো থাকে সারা রাত। আলোটা কেমন অপরিচিত মনে হলো। অন্তত আমার জীবদ্দশায় এমন আলো আমি কোনো দিন দেখিনি। এই আলোর ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়, তবে আস্তে আস্তে আমি টের পেলাম জায়গাটা আসলেই আমার শোবার ঘরই। এই অদ্ভুত আলোর কারণে অন্যরকম লাগছে। নিজের ঘরের আসবাবপত্র, জানালা, দরজা সবই চিনতে পারলাম একটু পরে।
আমি এদিক ওদিক তাকিয়ে একটু নড়তেই কেমন যেন নিজেকে খুব বেশি হালকা মনে হলো। নিচে তাকিয়ে আমার চোখ আকাশে উঠল, ঠিক নিচে কেউ শুয়ে আছে। এমনকি আমি রাতের বেলা যেটা পরে ঘুমিয়েছিলাম সেই পোশাকটাই পরে আছে। আমি কিছুটা অবিশ্বাস চোখ নিয়ে তাকিয়ে রইলাম সেদিকে। তাহলে সত্যি কাজ হয়েছে, এবার নীলির কাছে যাওয়া যাবে, নীলির দেশে আমি প্রবেশ করতে পারবো। আমি যেই না আর একটু নড়তে যাব তখনই দেখলাম একটা কিছু দড়ি জাতীয় জিনিস দিয়ে আমার ঠিক পায়ের কাছ থেকে আটকানো, এবং সেটা আমার ঘুমন্ত শরীরের পায়ের কাছে আটকানো, অনেকটা শেকলের মতো। ওটা দিয়ে আমি আমার দেহের সাথে আটকে আছি। আমি কিছু সময় টানাটানি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেটা খুলল না, কিংবা খোলার কোনো লক্ষণও দেখলাম না। ঠিক সেই সময় নীলিকে দেখতে পেলাম। ওর হাতে সাদা ফলাওয়ালা একটা কুঠার জাতীয় কিছু, আমার দিকে তাকিয়ে হাসল। তবে ওর হাসির ভিতরে কেন জানি কোনো প্রাণ দেখতে পেলাম না, বরং সেখানে কেমন যেন একটা তাড়াহুড়া ভাব। এবার নীলি আমাকে বলল, ওটা কেটে ফেলতে হবে, কোনো ক্ষতি হবে না তো? আরে না, কোনো সমস্যা নেই, আমার কথার উপর ভরসা নেই। আমার অবশ্য আরও একটু চিন্তা ভাবনা করার ইচ্ছে ছিল। এভাবে কেটে ফেলা কি ঠিক হবে? আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার শরীরের সাথে আমার আত্মার বন্ধন। কেবল মন না, এটাই হচ্ছে প্রধান যেটা আমাকে আমার শরীরের সাথে আটকে রেখেছে। এখন এটা যদি ছিঁড়ে ফেলি, তখন আমি আবার ফিরে যেতে পারবো তো আমার শরীরে? এই কথা ভাবতে ভাবতে আমার পুরো শরীর কেঁপে উঠল। নীলির দিকে তাকিয়ে দেখি ওর মুখটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। তারপর হুজুর পানি জাতীয় ছিটালো আমার উপর। আমার আর কিছু মনে নেই। সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠলাম। তাকিয়ে দেখি বাড়িওয়ালা আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ খুলতে তার মুখে একটা দুশ্চিন্তার একটা রেখা একটু কমে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না কি হলো, আর বাড়িওয়ালা আমার ঘরে কি করছে। রাতের ঘটনাগুলো কেমন আবছা আবছা মনে আছে। একটু পরে পাড়ার মসজিদের ইমাম এসে আমাকে দেখলেন, আমাকে গত রাতের ঘটনা বললেন। আমি নাকি রাতে বেশ চিৎকার চেঁচামেচি করেছিলাম। সেই শুনেই বাড়িওয়ালার আমার দরজার সামনে এসেছিলেন। তিনি আগে থেকে আঁচ করেছিলেন যে কিছু একটা হয়েছে আমার। সোজা গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব জানতে চাইল, ওই মেয়েটার সাথে কতদিন কথা বলো? এই মাস খানেকের উপরে। এরপর ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করল, ও কি তোমাকে কিছু খেতে দিত, মানে সাথে করে নিয়ে আসতো? ওটা দিয়েই তোমাকে বশ করেছে, তোমার চিন্তা ভাবনা তাকে বসে এনেছে। যাই হোক, এখন অনেকটা ভালো আছো। সময় মতো আমি না এলে অনেক ক্ষতি হয়ে যেত, তুমি হয়তো আর বেঁচে থাকতে না। এখানে আর থেকো না। ওই দিনই বাসা ছেড়ে দিলাম। জিনিসপত্র আপাতত থাকুক, আমি কেবল একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এক বন্ধুর বাসায় গিয়ে থাকি, অন্য বাসা না খুঁজে পাওয়া পর্যন্ত। সিএনজিতে হঠাৎ কি মনে হতে ব্যাগটা খুলতেই দেখলাম আমার জামা কাপড়ের ভিতরে এক টুকরো কাগজ। সেখানে কেবল একটা লাইন লেখা, তোমাকে কাছে পেতে চেয়েছিলাম, হয়তো একটু অন্যায় পথে, এইটাই কেবল আমার অপরাধ ছিল, আর কিছু লেখা নেই। আমি কাজটা দুমড়ে ছুঁড়ে দিলাম বাইরে। পেতনির ভালোবাসা পাওয়া থেকে বেঁচে থাকাটা আমার কাছে বেশি আনন্দের মনে হলো। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।